সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা আন্তর্জাতিক নারী দিবস 2025 উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনায় একত্রিত হয়েছি। এবারের থিম অ্যাক্সিলারেট অ্যাকশন, যার মাধ্যমে আমরা বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে নারীদের অবদানকে উদযাপন করছি এবং কিভাবে তাদের অংশগ্রহণ আরও বাড়ানো যায় তা নিয়ে আলোচনা করব। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনায় থাকছেন স্টেম ক্ষেত্রে সফল ও প্রভাবশালী নারীরা, যাদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি আমাদের জন্য দারুণ অনুপ্রেরণার উৎস হবে। আলোচনাটি সঞ্চালনা করবেন আলিফা বিনতে হক, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক এবং একজন গবেষক। আলিফা ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ লিমা। আসলেই খুবই খুবই মজার একটা প্রোগ্রাম এবং খুব জরুরিও। এবারের কিন্তু যেই নারী দিবসের যেই থিমটা ঠিক করা হয়েছে সেটা হচ্ছে অ্যাক্সেলারেটেড অ্যাকশন। তার মানে হচ্ছে নারীদেরকে এগিয়ে নিয়ে যাবার জন্য আমাদের কাজগুলোকে আরো অ্যাক্সেলারেট করতে হবে, আরো দ্রুত করতে হবে, আরো অনেক মোটিভেশন ডেডিকেশন নিয়ে করতে হবে। আর আমাদের আজকের যে আলোচনাটা সেটার যে টাইটেলটা ঠিক করা হয়েছে ওটাও খুবই ইন্টারেস্টিং, অ্যাক্সেলারেট অ্যাকশন এনভিশনিং অ্যাজ দ্য স্টেম অফ সায়েন্স। বিজ্ঞানের সবচেয়ে শক্তির জায়গায় আমরা নারীদেরকে ভাবতে পারছি কিনা, ওই ভাববার জায়গা থেকেই তো আমরা আস্তে আস্তে উত্তরণের পথে যেতে পারবো। আর আজকে আমাদের যেই অতিথিরা রয়েছেন তারা নিজেদের জায়গায় এত সব চমৎকার কাজ করেছেন, যেটা আমার মনে হয় আমাদের যে তরুণরা রয়েছে, তরুণ নারীরা রয়েছে যারা এগিয়ে আসছেন, তাদেরকে ভীষণ অনুপ্রেরণা যোগাবে। প্রথমেই আমাদের সাথে যারা আছেন তাদের একটু পরিচয় করিয়ে দিচ্ছি, তারপর আমরা তাদের মুখ থেকে শুনবো তাদের গল্পগুলো। আমাদের সাথে প্রথমেই আছেন শায়লা রহমান, ডিরেক্টর, হেড অফ সার্ভিস, ডেলিভারি অ্যান্ড এক্সপিরিয়েন্স, পিপল অ্যান্ড অর্গানাইজেশন অ্যাট গ্রামীণফোন লিমিটেড. Shaila Rahman Appa won the Inspiring Woman Leader Award at the Bangladesh Brand Forum Women in Leadership Awards 2019. তিনি প্রযুক্তি খাতে দীর্ঘদিন ধরে কাজ করেছেন এবং কাস্টমার এক্সপিরিয়েন্স উন্নত করার মাধ্যমে টেলিকম খাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ওয়েলকাম শায়লা আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে আরো আছেন ছন্দা মাহবুব আপা। ছন্দা মাহবুব আপা is a development activist and executive member at Space Foundation. She is working in the development field, focusing on human rights, good governance, and gender equality, both at social and institutional levels. Welcome, ছন্দা আপা। আপনারা সময় ধন্যবাদ। ধন্যবাদ, সময় করে আজকে এসেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি প্রথমেই শায়লা আপার কাছে প্রশ্ন রাখতে চাই। আপা, আপনার গল্পগুলো একটু শুনতে চাই, যে আপনি কি করে এই জায়গায় পৌঁছলেন এবং কি ধরনের সহযোগিতা, কি ধরনের বাধার সম্মুখীন হলেন, এবং আপনি আজকে এই জায়গায় এসে আসলে আমাদের বর্তমানে যারা নারীরা আছে তাদের উদ্দেশ্যে কি ধরনের পাথেয় হতে পারে সেই ব্যাপারে যদি আমাদের একটু বলতেন। না, ধন্যবাদ আপু প্রশ্নটার জন্য। আমার নিজেকে নিয়ে যদি বলি যে আহ আমি একদিক থেকে আসলে অনেক লাকি, যে যে পরিবারে থেকে এসেছি সেখানে ছেলে মেয়ের মধ্যে কখনোই কোনো তফাৎ করা হয় নাই। আমার আম্মা নিজে চাকরি করতেন, আমার নানু চাকরি করতেন, আত্মীয় স্বজনের মধ্যে আহ মানে আমি স্পেশালি ফিমেলদের কথা যদি বলি যে জবে নাই এরকম খুব কম। সো ওই জন্য হয়তো ছোট থেকেই কখনো এরকম মনের মধ্যে হয় নাই যে আমি মেয়ে আমি কি করব, রাদার ছেলে মেয়ে আমরা ভাই বোন সবাই একই রকম, সবাইকে একটা ক্যারিয়ার করতে হবে। তো বাসায় ছোট থেকে যেটা ছিল যে পড়াশোনা ভালো করতে হবে, নিজের একটা ক্যারিয়ার থাকতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, সেটা আমার ভাইয়ের জন্য যেমন আমার জন্য তেমন। আর স্টেমটাকে যদি বলি যে আহ, হয় না ছোটবেলায় যে ম্যাথে খুব ভালো করছি, ম্যাথটা খুব ভালো লাগছে, তো ছোট থেকে মনে হতো আচ্ছা আমি ইঞ্জিনিয়ারিং করতে চাই, ইঞ্জিনিয়ারিং পড়বো, আমি ইলেকট্রিক্যালেই পড়বো। তো এরকম একটা ছোট থেকে খুব ইচ্ছা ছিল এবং বাসায় এটার ব্যাপারে পরিপূর্ণ সমর্থন ছিল। এজন্য আসলে পড়াশোনাটা ওইভাবে খুব কখনোই কঠিন মনে হয় নাই। কারণ আমি এটা অনেকেরই দেখেছি যে একটা মেয়ে যখন ইঞ্জিনিয়ারিং পড়তে চাচ্ছে বাসা থেকে অনেক সময় কিছু দুশ্চিন্তা আসে, এবং যেটা আমাদের হয়তো পারিপার্শ্বিকতা থেকেই আসে, যে একটা মেয়ে ইঞ্জিনিয়ারিং পড়বে কিভাবে, পড়াটা অনেক স্ট্রাগল, পড়ার পরে কি করবে, চাকরি জীবনটা অনেক হয়তো স্ট্রাগল করতে হবে। তো ওইটার ব্যাপারে অন্তত বাসা থেকে কোনো রকম বাধা তো পাই নাই, বরং সবসময় পরিপূর্ণ সহযোগিতাটা পেয়েছি।
বাট এরপরে যেটা হয় যে যেহেতু আজকে স্টেপ নিয়ে কথা বলবো, যে যখন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গেলাম, আমাদের মেয়েদের সংখ্যা খুবই কম ছিল, আমরা পুরো সেকশনে মাত্র 7 জন মেয়ে ছিলাম। আহ তো তারপরেও এভাবেই হয়তো পড়াশোনাটা শেষ হলো, চাকরি জীবনেও আস্তে আস্তে আসলাম। গ্রামীণ ফোন দিয়ে বেসিক্যালি আসলে আমার চাকরি জীবনটা শুরু। তার আগে 1 বছর আরেক জায়গায় কাজ করেছি, সেটাও একটা টেলিকম সেক্টরই ছিল। তো এখানে এসে যেটা দেখলাম যে এদিকেও আমি নিজেকে অনেক ভাগ্যবান বলবো যে গ্রামীণ ফোনের মতন জায়গায় কাজ করার সুযোগ পেয়েছি, যেখানে আসলে ছেলে মেয়ের মধ্যে তফাৎ করা হয় না। এখানে সম্পূর্ণভাবে আহ প্রত্যেকটা মানুষকে নিজের ক্যাপাবিলিটিটা দিয়েই কাজ করতে হয়, ক্যাপাবিলিটি দিয়েই আসলে নিজেকে প্রত্যেকবার প্রত্যেকটা পদের জন্য তৈরি করতে হয়। বাট এরপরেও কিছু জিনিস থাকে যেটা খুবই হিডেন, যেটা দেখা যায় না। এটা প্রত্যেকটা জায়গায় আছে, বাংলাদেশে, সমাজে বলি, সংসারে বলি, চারপাশে বলি, যে আমরা যাদের সাথে কাজ করি তারা তো এই সংসারেরই পার্ট, এই সমাজেরই একটা পার্ট। সো ওইখানে এখনো একটা মেয়েকে তার টেবিলে পাশে নেওয়া, তার মতামতটাকে গুরুত্ব সহকারে শোনা, এবং তার মতামতটা যখন লজিক্যাল হবে, একইভাবে ছেলের মতামত এবং মেয়ের মতামতটা টেবিলে নেওয়া, এটা অ্যাকসেপ্ট করতে এখনো আমাদের দেশে আরো অনেক কাজ করার সুযোগ আছে। তো এই জায়গায় কিছু চ্যালেঞ্জ সবসময় ফেস করতে হয়েছে। আমি নিজে যখন শুরু গ্রামীণ ফোনে, আমাদের পুরো ডিপার্টমেন্টে আমি ছিলাম প্রথম মেয়ে ইঞ্জিনিয়ার। তারপরে যখন ম্যানেজার হলাম, আমি প্রথম মেয়ে ম্যানেজার। যখন টেকনোলজি ম্যানেজমেন্ট টিমে আসলাম, প্রথম মেয়ে হিসেবে বলছি কারণ আজকে টপিকস গুলো এরকম। সো আমি প্রথম মেয়ে একজন টেকনোলজি ম্যানেজমেন্টের মেম্বার। সো এখানে যেমন সাহায্য সহযোগিতা পেয়েছি, বলবো যে আমি হয়তো বেশিরভাগ ক্ষেত্রে একদম খুবই ওপেন মাইন্ডে অ্যাকসেপ্ট করা। বাট ওই যে বললাম যে চারপাশে যারা আছে তারা এই সমাজের সংসারেরই অংশ, সো কখনো যে বাধার সম্মুখীন হয়নি এটা না। আর আরেকটা বলবো যে কাজ করাটা তো আসলে ছেলে মেয়ে প্রত্যেকের জন্যই অনেক ডেডিকেশন লাগে, অনেক এফোর্ট লাগে। আর একটা মেয়ে হিসেবে যখন আমাদের সংসারের দায়িত্বটা চলে আসে, বাচ্চা হওয়ার পরে যখন আমাদের নিজেদের এখানে অনেক কমিটমেন্টের মধ্যে থাকতে হয়, তখন আসলে এই জায়গাটায় রাইট ব্যালেন্স করা, রাইট প্রায়োরিটাইজেশনটা সেট করা, এটা খুব ডিফিকাল্ট হয় মাঝে মাঝে। তো এই জায়গায় এফোর্টটা আসলে একটা ছেলেকে যদি 100 ভাগ দিতে হয়, একটা মেয়েকে হয়তো 200 ভাগ দিতে হয়। তো এভাবেই দেওয়া, এভাবেই নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া। তো এখন পর্যন্ত হয়তো এভাবেই চলছে। অনেক বাধা থাকে, অনেক বাধা বিপত্তি, সবকিছু পার হয়ে আমরা, আমি শিওর আপনারাও এখানে যারা আছেন প্রত্যেকে অনেক কিছু ফেস করেছেন। বাট এগুলোর পরেও আজকে আমরা যে যার জায়গায় আছি, হয়তো এখানে মনের শক্তিটাও যেমন জরুরি, সাথে চারপাশে সাহায্য সহযোগিতাটাও অনেক জরুরি। আর সবশেষে বলবো যে পরিবারের সাহায্য, যেটা আমি ছোটবেলায় পেয়েছি সেটা আমি বিয়ের পরবর্তী জীবন, কারণ এটাও মেয়েদের জন্য আসলে খুব জরুরি একটা জিনিস, যেখানে যদি পরিপূর্ণ সমর্থনটা না থাকে পরিবারের সমস্ত জায়গা থেকে, তখন অনেক ডিফিকাল্ট হয়, তখন হয়তো এফোর্টটা আরো বেশি দিতে হয়। তো আমার ওই জায়গাটাতেও কখনো সমস্যা হয় নাই, পূর্ণ সাহায্য সহযোগিতা সবসময় ছিল এবং এখনো আছে। তো এইভাবেই আসলে এখন পর্যন্ত চলছে। ধন্যবাদ আপু। আপনি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি কতগুলো প্রথম হিসেবে ব্যারিয়ার গুলো ভেঙে ভেঙে এগিয়েছেন, যে আপনার প্রত্যেক এক ধাপ এগিয়ে যাওয়াই আপনার জন্য ওইখানে প্রথম একজন নারী। এই জায়গাটাও কিন্তু খুব খুব একটা অদ্ভুত ব্যাপার আমার কাছে মনে হয়, যে আম, যখন কোনো আইডল ছাড়া কেউ একজন এগিয়ে যান আপনার সামনে, ঠিক পথ প্রদর্শন করার মতো আরেকজন নারী নেই, বা একজন ওই ওই চ্যালেঞ্জটাও নিশ্চয়ই আপনার জন্য ছিল। এটা নিয়ে আমরা আরেকটু গল্প করব। তার আগেই আমি একটু ছন্দা আপার কাছে চলে যাই। আপা, আপনার গল্পটা শুনতে চাই। আপনি বায়োলজি, আপনার ব্যাকগ্রাউন্ড একটু আগে আমরা গল্প আপনি বলছিলেন। আম, এবং তারপরে আপনি অ্যাক্টিভিস্ট এবং হিউম্যান রাইটস নিয়ে কাজ করছেন, এবং হিউম্যান রাইটস এর ক্ষেত্রে বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে আসলে আম, নারীদের ক্ষেত্রে অনেক জরুরিও হয়ে পড়েছে। আপনি কি ভাবছেন? আপনার স্ট্রাগল গুলো কি ছিল? আপনার ক্যারিয়ার পাথে আপনি কি অনুভব করছেন? আমাদের আমি একটু জানাবেন। ধন্যবাদ আপা। আহ, প্রথমেই বলি যে আমরা সম্ভবত এখানে যারা আজকে রিপ্রেজেন্ট করছে আমরা খুব প্রিভিলেজড পার্ট থেকে আসা। তো পড়াশোনার ক্ষেত্রে বা পছন্দের ক্ষেত্রে আমি আমার মতো করেই সবকিছু করতে পেরেছি, পড়াশোনার ক্ষেত্রে কোনো বাধা ছিল না। এবং চাকরি করব, চাকরি ছাড়া বিয়ে করব না, এরকম একটা ইয়ে ছিল। তো আহ, এবং সায়েন্স নিয়ে পড়বো আমার যেমন, আমি যেমন অ্যানথ্রোপোলজিতেও ভর্তি হয়েছিলাম, কিন্তু আমার সায়েন্সের প্রতি খুব আকর্ষণ ছিল। তো আমি ঢাকা ভার্সিটি অ্যানথ্রোপোলজি বাদ দিয়ে আমি সয়েল সায়েন্সে ভর্তি হয়েছিলাম। যেহেতু এটা খুব, আহ, আমার কাছে মনে হয়েছিল যে আমাদের দেশের প্রেক্ষাপটে এটার গুরুত্ব অনেক বেশি।
কিন্তু আনফর্চুনেটলি আমি আমার টপিকে বা আমি আমার সাবজেক্টে কাজ করতে পারিনি, আমি পরে ডেভেলপমেন্ট ফিল্ডে ঢুকে গেছি। এবং আমার ডেভেলপমেন্ট ফিল্ডের প্রতিও খুব আকর্ষণ ছিল যে মাঠে মাঠের লোকজন, মাস পিপলের সাথে কমিউনিকেট করা, তাদের কথাগুলো জানা, তাদের জীবন জানা, এটার জন্য ডেভেলপমেন্ট ফিল্ড খুবই চমৎকার একটা জায়গা। তো এখানে আমি যখন কাজ করতে ঢুকলাম তখন আহ, খুবই ভালো লেগে গেল আসলে। আর আর তারপরে আমার সাবজেক্টে আমার বিসিএস হয়েছিল, সয়েল সায়েন্সে আমি ওখানে ফার্স্ট হয়েছিলাম, কিন্তু আমি জয়েন করে ছেড়ে দিয়েছি যে ডেভেলপমেন্ট ফিল্ডে আমি কাজ করব। যে এখানে মানুষের সাথে একটা কমিউনিকেশনটা খুব চমৎকার, মানুষের সাথে মানুষের কথা শোনা যায়, আহ জানা যায় তাদেরকে, এই কারণে। তো এনজিও সেক্টর এবং আমি যে জায়গায় কাজ করতাম, জেন্ডার এন্ড হিউম্যান রাইটস নিয়ে যেহেতু কাজ, সো মেয়ে হিসেবে ওই জায়গাটায় আমি অনেক ভালো, মানে যেটা সবচেয়ে বড় কথা যে আমরা কাজ করতে গেলে যে ডিগনিটিটা দরকার, যে আমরা অনেক সময় দেখা যায় যে আমরা আহ মেয়েদেরকে খুব হিউমিলিয়েট করে দেখা হচ্ছে কাজের ক্ষেত্রে, বা একটা বাজে মন্তব্য করে ফেললো, আপনি আরে মেয়ে মানুষ কাজ বুঝে না, এই টাইপের সেই জায়গাগুলো কখনো ওইভাবে ফেস করিনি, কাজকে খুব এনজয় করেছি। কিন্তু ব্যারিয়ার যদি আমি বলি তাহলে আমি বলবো যে সোশ্যাল ব্যারিয়ার বা সোসাইটির চাপিয়ে দেওয়া অনেক ব্যারিয়ার প্রতি মুহূর্তে আমাদের ফেস করতে হচ্ছে, প্রতি মুহূর্তে আমরা স্ট্রাগল করে যাচ্ছি। মাতৃত্ব আমাদের এখানে মেয়েদের জন্য একটা ব্যারিয়ার হিসাবেই কাউন্ট হয়, যেহেতু ফুল দায়িত্বটা মাকে নিতে হয়, বাচ্চাদের সবটুকু দায়িত্ব সবকিছু এখানে মাকে বহন করতে হয়, চিন্তা করতে হয়। এবং মাতৃত্বকে পজিটিভলি দেখাতে গিয়ে এমন ভাবে কিছু ট্যাবু আরোপ করা হয় যে কাজ করতে গেলে বাচ্চাদের সমস্যা হবে, বাচ্চার পড়াশোনার সমস্যা হবে। তো এই জিনিসগুলোর জন্য প্রতি মুহূর্তে আমাকে অনেক আমি ক্যারিয়ারও স্যাক্রিফাইস করেছি বলতে গেলে, যে আমি যে জায়গাটা সুবিধা পেয়েছি, যে অর্গানাইজেশন আমাকে সুবিধা দিয়েছে বা কাজের ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি দিয়েছে, আমি সেই জায়গাগুলোতেই কাজ করেছি। তো বড় কোনো চ্যালেঞ্জিং ইয়েতে যেতে পারিনি, যেহেতু এই এই স্ট্রাগল গুলো বা এই ব্যারিয়ার গুলো আমার ছিল। এবং এখন পর্যন্ত আমার মনে হয় যে কাজের প্রতি আমার অসম্ভব ভালো লাগা আছে, আমি কাজ খুব পছন্দ করি, এই কারণে এখন পর্যন্ত হয়তো টিকে আছি। কিন্তু আহ একটা মেয়ের জন্য যখন ওই সাপোর্ট গুলো, যেমন আমাদের ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু একটা ওয়ার্কিং মায়ের জন্য বা ওয়ার্কিং মেয়ের জন্য ইনফ্রাস্ট্রাকচার গুলো ওইভাবে ডেভেলপ না। তার যদি ফ্যামিলির ওই ইয়েটা না থাকে, অপরচুনিটি গুলো না থাকে, যে ফ্যামিলি তাকে ওই সুযোগ সুবিধাগুলো না থাকে, তাহলে একটা মেয়ের জন্য সবকিছু, মানে ওয়ার্কিং মাকে সবকিছু সামলায় কাজটা করা খুবই কঠিন। তো এইটা আমার, মানে আমার কাছে মনে হয় যে সব মেয়ের মতো আমারও একটা যুদ্ধ, যে আমাকে প্রতিনিয়ত এই যুদ্ধটা এখনো করে যেতে হয়। এবং কাজের প্রতি যথেষ্ট ভালো লাগা আছে বলে মানে আমি এখনো থেমে যাইনি, কাজ করছি, এই তো, এই চলছে এখনো কাজের। থ্যাংক ইউ আপা। আমি সত্যি আপনাদের দুজনের গল্পটাই যখন শুনছিলাম, কিছু কমনালিটি তো দেখতেই পাচ্ছি যে আপনারা দুজনেই বলছেন, এবং আমিও এটা সম্পূর্ণরূপে বিশ্বাস করি যে একটা পরিবারের সাপোর্ট একদম মুখ্য। আপনার পরিবার যদি আপনাকে ওইটুকু এনেবলিং একটা কন্ডিশন তৈরি করে দিতে পারে, অনেকটা যুদ্ধই আসলে কমে যায়। তারপর তো সমাজের সাথে কাজ করার কষ্ট, যুদ্ধ, ভালো সবগুলোই আসে। কিছু শব্দ আমি দেখলাম যে আমরা যখনই নারীর কর্মক্ষেত্র নিয়ে আলোচনা করছি, কিছু শব্দ খুব কমন ভাবে চলে আসে, যেমন এটা একটা যুদ্ধ। যেমন একজন পুরুষকে যদি 100% দিতে হয়, একজন নারীকে দিতে হচ্ছে 200%, ওটাও একটা হুম। যুদ্ধই বলা যায়, তাই না? যে ক্ষমতার বাইরে গিয়েও প্রমাণের প্রয়োজনীয়তা, ক্ষমতার বাইরে গিয়েও কাজ চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যুদ্ধটা আসলে আমরা শেষ করতে পারিনি। আমরা পরবর্তী জেনারেশনও সেই যুদ্ধটা করছে এবং করে করেই হয়তো এগিয়ে যাবে। আপনাদের কি মনে হয়, আমি শায়লাপার কাছেই প্রথমে আসছি, যে আম, এই এই যুদ্ধটাকে বিরতি দিয়ে এটাকে একটা নর্মালাইজ করা, এটাকে সহজ করে দাও আমাদের পরবর্তী জেনারেশনের জন্য আমরা কি কি করতে পারি? এটাকে ঠিক আম, সবার কাছেই আমাদের যদি এরকম এক্সপেকটেশন থাকে যে আমরা একটা ওয়ারিয়র হব, এবং সেটাকেও আমরা নর্মালাইজ করে ফেলছি যে নারী যুদ্ধ করবে, যুদ্ধের একটা ইতিহাস থাকবে, এবং সেই কারণেই সে এত বড় জায়গায় পৌঁছেছে। এইটাকে সহজ করে এনে আমরা আসলে নর্মালাইজ কি করে করব? কি কি করা যেতে পারে মনে করেন আপা? আহ আমি খুবই আশাবাদী আপু, যে চেঞ্জ গুলো যখন দেখছি, আমি যদি একটু এক্সাম্পল দিই, যে
আমার আম্মাও চাকরি করতেন, আমার আব্বাও করতেন। তো আমি আব্বাকে কিন্তু সবসময় দেখেছি যে আম্মার অফিস টাইম, আম্মার ছুটি এটার সাথে প্ল্যান করে বাসায় কোনো গেস্ট আসবে বা কোনো একটা ইভেন্ট হবে, এই জিনিসগুলো কিন্তু আব্বা করেছেন। হ্যাঁ, আমি যখন আমার সংসারে আসছি আমি কিন্তু তার থেকেও আরো বেশি দেখেছি। হুম। তো আমার কাছে মনে হয় যে এই যে জেনারেশনের চেঞ্জ, এইগুলো তো একদিনে হবে না, এটা আসলে আস্তে আস্তে হবে। বাট উল্টা দিকটা যদি বলি, যে আমি আমার বাসায় এই সাপোর্টটা কেন পেয়েছি, আমার শাশুড়িও চাকরি করতেন। তো হয়তো আমার বাসায় আমার হাজবেন্ড উনিও ছোট থেকে এটা দেখে অভ্যস্ত ছিলেন, এই জন্য হয়তো উনি এই জিনিসটা করতে পেরেছেন। তো এখন যখন এখানে আমাদের, বিশেষ করে আমি বলবো যে আমাদের প্রত্যেকটা পরিবারে আমাদের যাদের ছেলে আছে মেয়ে আছে, এই জায়গায় কিন্তু একটা বড় দায়িত্ব আছে যে ছোট থেকে আমরা ওদেরকে কিভাবে মানুষ করছি। ছোট থেকে যদি ওরা এই জিনিসটা দেখে, এই জিনিসটা বোঝে, তাহলে কিন্তু ও যখন নিজে বড় হবে সেও কিন্তু প্রত্যেকটা মেয়েকে সমানভাবে সম্মান দিবে, সমানভাবে দেখবে। তো এই জায়গায় যখন চেঞ্জ গুলো দেখি, এবং এখন আমি শিওর যে আপনারাও হয়তো দেখবেন যে আমাদের চারপাশে ফ্রেন্ডরা যারা আছে, ইভেন আমার ক্লোজ ফ্রেন্ড যারা আছে, তাদেরও সংসারেও কিন্তু আমি দেখি যে তাদের হাজবেন্ডরা তাদেরকে অনেক সাপোর্ট দিচ্ছে। যে জিনিসটা হয়তো 10 বছর আগে, 15 বছর আগে কম ছিল, আর 50 বছর আগে যদি চিন্তা করি এটা চিন্তাও করা যেত না। হ্যাঁ। তো এই পজিটিভ চেঞ্জটা কিন্তু আসছে, কিন্তু সময় লাগছে। আর এই যে আজকে যেটা বলছিলেন যে আসলে আহ সময়টা আসলে আমরা কত দিব, তো এটাকে তো ফার্স্ট আসলে খুব করার সুযোগটা কম, বাট যখন একটা পরিবর্তনের মধ্যে ঢুকে যাচ্ছি হয়তো এটা আসবে, আস্তে আস্তে আসবে। বাট এখানে আবার আরেকটা সাইড যদি বলি, আমরা মাঝে মাঝে হয়তো বলি যে আমাদের দেশে এটা হচ্ছে, আমরাই এটা ফিল করছি। আমরা বাংলাদেশেই যদি দেখি যে আমরা হয়তো যারা যে পরিবারে যেখানে আছি এইখানে এই সুবিধাগুলো পাচ্ছি, বাট এর বাইরে কিন্তু মানে সমস্যার পরিমাণটা অনেক অনেক বেশি। তো ওই জায়গাটা কিন্তু আসলে এখন পর্যন্ত লস্ট। এখানে আসলে আমাদের নিজের হাতে কাজ করার প্রচুর সুযোগ আছে। আর আরেকটা সাইড আবার যদি বলি যে দেশের বাইরে যারা আছেন, আমি বাংলাদেশি বলছি না, অন্য ন্যাশনাল, ধরেন কাজের কারণে বিভিন্ন প্রয়োজনে তো অনেকের সাথে অনেক যোগাযোগ হয়, পরিচয় হয়, তারাও কিন্তু আমাদের মতন না হলেও কাছাকাছি ধরনের স্ট্রাগল করে। হ্যাঁ, আমরা হয়তো ধরেই নিই যে একটা ইউরোপে যে ফিমেলটা বসে আছেন, এশিয়ার আরেকটা হয়তো অনেক উন্নত দেশে যিনি বসে আছেন তার স্ট্রাগলটা আমার মতো না। বাট আনফর্চুনেটলি যেটা দেখেছি যে তাদেরও কিন্তু একটা স্ট্রাগল করতে হয়। সামহাও সেই সৃষ্টি শুরু থেকে হয়ে আসছে যে সংসার পরিবার এটা পুরাটাই নারী দেখবে, বাট যখন এর বাইরে যে নারী কর্মক্ষেত্রে প্রবেশ করছে, ওই জায়গায় ব্যালেন্সিংটা রাইটলি আসছে না। বাট আমি যেটা বলছি আপা, যে আমি আশাবাদী যেটা শুরু হয়েছে, শুরু হবে, বাট খুব দ্রুত করতে হবে। এবং এই জায়গায় আমাদের একটা বড় দায়িত্ব আছে, মা হিসেবে, বোন হিসেবে, পার্টনার হিসেবে, আমাদের পরিবারের যারা বিশেষ করে ছেলেরা আছে তাদেরকে ওই ধারণাটার থেকে বের করে নিয়ে এসে প্রপার একটা সাপোর্ট সিস্টেমের মধ্যে তৈরি করে দেওয়া। আর সেকেন্ড আরেকটা কথা আপা বলছিলেন, এটা খুব জরুরি, সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। রাইট ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশে এখন পর্যন্ত খুবই লিমিটেড, যেটা কিনা উন্নত দেশগুলো তারা অনেক আগিয়ে গেছে। আর আমরা হয়তো অল্প দু একটা আহ, বলবো যে কোম্পানি কিছু সুবিধা পাই, বাট বাংলাদেশে এটা মাস লেভেলে নাই। আমি নিজে যদি বলি যে আমাদের অর্গানাইজেশনে আমি প্রাউডলি বলতে পারি যে একটা ওয়ার্ল্ড ক্লাস ডে কেয়ার সেন্টার আছে, যেখানে আমার বাচ্চাটা সেই 3 মাস বয়স থেকে একদম লাস্ট লেভেল পর্যন্ত কিন্তু ছিল। এবং আমি কিন্তু খুব মানে একদম ঠান্ডা মাথায় অফিসে কাজ করতে পারতাম, কারণ আমি জানি আমার বাচ্চাটাকে যে টেক কেয়ারটা করা হচ্ছে ইটস আনবিলিভেবল। বাট এই সুবিধাটা তো সবাই পায় না। এবং এইটা যে কত বড় অন্তরায় আমরা, মানে এটা আসলে বলার অপেক্ষা রাখে না। তো এই যে ইনফ্রাস্ট্রাকচারটা থাকা না থাকা অনেক কিছু ম্যাটার করে। আমরা বাসায় বাচ্চাটাকে রেখে যাই, এরপরে যে দুশ্চিন্তাটা নিয়ে একটা মাকে কাজে মনোনিবেশ করতে হয়, সেটার মধ্যে আসলে আমি যদি 100% ডেলিভারি আশা করি, সবসময় কিন্তু থাকে না। কর্মক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি এখনো আমাদের আসলে অর্গানাইজেশনে, সবগুলো অর্গানাইজেশনে ওই মনটা তৈরি হয় নাই যে একটা ফিমেল, তারও তো একটা প্রায়োরিটি আছে। আজকে যখন অফিস প্রায়োরিটি, আমি অফিসকে প্রায়োরিটি দিচ্ছি, কিন্তু কোনো একটা দিন থাকতে পারে যেদিন আমাকে বাসায় প্রায়োরিটি দিতে হয়। সেটা কিন্তু সব অর্গানাইজেশনে সব লেভেলের লিডারদের মধ্যে এখনো গড়ে উঠে নাই। তো এই চ্যালেঞ্জ গুলো আছে, এই চ্যালেঞ্জ গুলো নিয়ে যেতে হচ্ছে। বাট তারপরে আমি বলবো যে এখন এই যে আজকে আমরা যে ডিসকাশনে বলেছি, 10 বছর আগে কিন্তু এই কথাগুলো হতো না। তো এগুলাই সেই চেঞ্জ যেগুলো হয়তো আমাদেরকে আরেকটু পজিটিভ দিকে নিয়ে যাবে, বাট চেঞ্জটা একটু দ্রুত হওয়া দরকার। আই এগ্রি। থ্যাংক ইউ আপা। একদম আমি যেই ব্যাপারগুলো আপনার কথা থেকে আম, তুলে আনতে পারি, সেটা একটা হচ্ছে ফ্যামিলি সাপোর্ট, একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের উন্নয়ন, ইনফ্রাস্ট্রাকচারালি আমরা কি করে আরো নারী বান্ধব হতে পারি, এবং
শেষমেশ আপনি যে কথাটা বললেন আমার মনে হলো খুবই জরুরি, লিডারশিপ। আমরা এই অর্গানাইজেশন লেভেলে হোক, সরকারি লেভেলে হোক, একেবারে নিজেদের লেভেলে হোক, পার্সোনাল লিডারশিপের জায়গাটাই হোক, ওই জায়গাটাতে আমাদের কাজ করবার সুযোগ আছে। সন্দাপ, আপনার কাছে চলে আসছি, সেম প্রশ্ন, আপনি কি ভাবছেন কি করা যেতে পারে? আমি এখানে আপার সাথে অ্যাড করি যে এখানে 2-3টা বিষয় আছে। প্রথম হচ্ছে মেন্টালিটি চেঞ্জ, যে হ্যাঁ ঠিক আছে মেন্টালিটি চেঞ্জ হচ্ছে, আমাকে আমার ফ্যামিলি থেকে বলছে যে ঠিক আছে যাও চাকরি করো, কিন্তু আমার সাপোর্ট নাই। মানে আমার যখন বাচ্চা হলো তখন আমি যে কথাটা বলতেছিলাম যে স্ট্রাগল, হ্যাঁ যে হ্যাঁ আমি মানে ওই মেন্টালি বা আমি ওই পারমিশন পাচ্ছি বা পাচ্ছি যে হ্যাঁ চাকরি করো, কিন্তু আমি যে বাচ্চাকে রেখে যাবো সর্বতভাবেই সোসাইটির কারণে, সব ট্যাবু বা ভ্যালুস যাই বলো সবকিছুর কারণে মার উপরেই কিন্তু প্রধান দায়িত্বটা এসে পড়ছে যে বাচ্চার টেক কেয়ার করার। তো এইখানে এইটার জন্য আমি ইনফ্রাস্ট্রাকচারের কথা বলছিলাম যে আমাদের এখানে সবচেয়ে মনে হয় লেস ইম্পর্টেন্ট দেওয়া হয় ডে কেয়ার সেন্টারে। এখানে ডে কেয়ার সেন্টার গুলো কিভাবে আছে যে কিছু মানে ট্রেন্ড না, কিছু কর্মী আছে যারা ওইভাবে বাচ্চার মেন্টালিটি বা বাচ্চার পছন্দ অপছন্দ না বুঝে জাস্ট এনে রাখা। হ্যাঁ যে এখানে যেটা হচ্ছে যে একটা কর্মজীবী মা যার কিনা বাসায় আর কোনো সাপোর্ট নেই, তাকে যখন বাচ্চাকে ওই ডে কেয়ারে রাখতে হবে সে কিন্তু এখানে রাখতে ভয় পাচ্ছে। অনেক কাহিনী আমরা জানি, ডে কেয়ার সেন্টারে ঘুম পাড়ায় রাখতেছে, ওষুধ খাওয়ায় রাখতেছে। তো আমার কাছে মনে হয় যে এই জায়গাটায় খুব বেশি ফোকাস হওয়া দরকার, যে ডে কেয়ার সেন্টার গুলোতে দরকার হলে গভর্নমেন্ট আপনার সাবসিডি দিয়ে হোক বা যেভাবেই হোক, যে খুব হাই স্যালারি কর্মী যদি রাখা হয় ভালো করে ট্রেনিং দিয়ে, তাহলে হয়তো দেখা যাবে যে বাচ্চাদেরকে বুঝে জানে বা বাচ্চাদের বিষয়ে তাদের পড়াশোনা করা আছে, চাইল্ড সাইকোলজি বুঝে এরকম মানুষজন হয়তো ডে কেয়ারে আসতে আগ্রহী হবে, এবং আমরাও তখন কিন্তু নিশ্চিন্তে বাচ্চাদের রেখে যেতে পারবো। তো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে খুব জোর দেয়। একই হচ্ছে যে ডে কেয়ার সেন্টারের অপ্রতুলতাও আছে, যে খুবই কম, ম্যাক্সিমাম অর্গানাইজেশনে নাই, পাড়াতেও থাকে না অনেক সময় যে আমি পাড়ার কোনো ডে কেয়ারে রেখে যাবো, সেরকমও নাই, সংখ্যাও যেমন কম প্লাস কোয়ালিটিও খুব খারাপ। তো আমি যেটা দেখেছি, আমি যদি এনজিও সেক্টর ডেভেলপমেন্ট ফিল্ডে কাজের ক্ষেত্রে কথা বলি, যে অনেক মাই কিন্তু বা অনেক ওয়ার্কিং লেডি মহিলাই কিন্তু আপনার সরে যাচ্ছে, নারী বাচ্চা হওয়ার পরে রাখার কোনো জায়গা নেই বলে। তার ফ্যামিলি সাপোর্ট আছে কিন্তু বাচ্চা রাখার আসলে জায়গা নেই। তো এই জায়গাটায় আমাদের মনে হয় যে ডেভেলপ করার একটা বড় জায়গা এটা, যে এই জায়গাটা একটু ফোকাস করা, এখানে খুব ভালোভাবে তৈরি করা, সংখ্যা বাড়ানো, কোয়ালিটি বাড়ানো এটা। আরেকটা হচ্ছে যে আমি বলবো যে আমরা অর্গানাইজেশন গুলোতে জেন্ডার পলিসি দেখি, যে সব অর্গানাইজেশন জেন্ডার পলিসি থাকে, আমরা জেন্ডার সেন্সিটিভ অর্গানাইজেশন বলি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ইমপ্লিমেন্টেশন বা প্র্যাকটিসে জেন্ডার সেন্সিটিভিটি থাকে না। জেন্ডার সেন্সিটিভিটি কি, আমার যখন একজন নারীর প্রয়োজন হচ্ছে, যে আমার ফ্যামিলি নিড, তখন কিন্তু আমাকে সেই সুবিধাটুকু দিতে হবে। আমি কিন্তু ইচ্ছে করে সুযোগ নিচ্ছি না, আমি কিন্তু আমার কোনো প্রয়োজনে বা আমার কোনো বাচ্চার প্রয়োজনে বা ফ্যামিলির খুব প্রয়োজনে ওই জায়গাটায় সুযোগ চাচ্ছি। যেমন অনেক অর্গানাইজেশনে ল্যাকটেটিং মাদারদের জন্য টাইম দেওয়া হয়, কিন্তু বেশিরভাগই এইগুলো নাই। তো জেন্ডার সেন্সিটিভিটির প্র্যাকটিসটা মানে শুধু পলিসি রাখা না, যে আমি পলিসি রাখলাম, পলিসি আপডেট করলাম, আর পলিসি মানে শুধু আমি রিক্রুটমেন্টের সময় নারী ফ্যাসিলিটি দিচ্ছি বা রিক্রুটমেন্টের সময় নারীকে প্রায়োরিটি দিচ্ছি, সেটা না। একটা অর্গানাইজেশনের ভিতরে যখন আমি কাজ করছি, তখন যেন আমি ওই প্র্যাকটিসটা, নারী সুবিধা অসুবিধা প্রয়োজনগুলো বিবেচনা করে তাকে ওই সময়টা, তাকে যে প্রয়োজনীয় সময়টুকু যদি দিতে হয় সেটা যেন আমরা অ্যালাউ করি, এই জিনিসটাও দেখতে হবে। তো কর্মক্ষেত্রে এই এই বিষয়গুলো মানে একজন মেয়েকে যদি যুদ্ধ ছাড়া কাজ করতে হয়, মানে আমাদের যেহেতু প্রত্যেক দিনের স্ট্রাগল, যুদ্ধ ছাড়া যদি কাজ করতে হয়, তাহলে একই সাথে পরিবার, রাষ্ট্র, সমাজ এবং অর্গানাইজেশন, এই 4টা সংস্থাকেই, প্রতিষ্ঠানকেই এগিয়ে আসতে হবে। ধন্যবাদ আপা, খুব সুন্দর করে সামারি করলেন আপনি, যে আসলে আম, সবাই যখন এগিয়ে আসে তখনই তো আর যুদ্ধ থাকে না, এটা তো তখন সবার কাজ হয়ে যায়, তখনই আসলে নর্মালাইজ করা যায়, একজন স্বাধীন চেতনাভাবে নিজের স্বপ্ন পূরণ করতে পারেন, কাজে অংশগ্রহণ করতে পারেন, আম, দেশ উন্নয়নে অংশগ্রহণ করতে পারেন, এটা তো বিশাল একটা ব্যাপার। আমরা একটু স্টেমে ফিরে আসি, শালাপা আপনাকে যদি একটু জিজ্ঞেস করি, আমরা স্টেমের যে সাবজেক্ট গুলো আছে, স্পেশালি সায়েন্স, টেকনোলজি, ম্যাথমেটিক্স এন্ড ইঞ্জিনিয়ারিং, এইখানে নারীদেরকে এবং তরুণ নারী যারা রয়েছেন তাদেরকে অংশগ্রহণের ক্ষেত্রে
কাজের ক্ষেত্রে উদ্বুদ্ধ করার জন্য কি করতে পারি, এবং ওই কাজের জায়গাগুলো আমাদের আসলে আছে কিনা। যে আমি বায়োলজিতে পড়লাম, আমি ইঞ্জিনিয়ারিং করলাম, এবং তার পরবর্তীতে আমার সাবজেক্টে আমি কাজ পাবো, ওইখানে আমাদের করবার কিছু আছে কিনা, এবং কি করে আমি তরুণ নারীদেরকে উদ্বুদ্ধ করতে পারি বলে আপনি মনে করেন? আপু, আমি যদি এটাকে দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে যে আমার নিজের প্রিপারেশন, আরেকটা হচ্ছে জব অপরচুনিটি। সো আনফরচুনেটলি আমরা দুইটা জায়গাতে পিছিয়ে আছি। আহ এখন পর্যন্ত আমাদের মেয়েদের মধ্যে কেন জানি একটা ভয় থাকে যে স্টেম মনে হয় নট মাই কাপ অফ টি। সো এটার অনেকগুলো হয়তো কারণ থাকতে পারে। ছোটবেলা থেকে সেই পুতুল খেলা, আর ভাইটা খেলতেছে রোবট নিয়ে, সেখান থেকেও শুরু হতে পারে। সামনে কোনো বড় রোল মডেল নাই, সেটাও হতে পারে। আহ আমাদের চারপাশের অনেক পরিস্থিতি হয়তো অনেক সময় চিন্তা করতে বাধ্য করে যে এখানে কাজের যে সুযোগগুলো আছে এগুলো আমাদের জন্য কঠিন হতে পারে, সেগুলো হতে পারে। যখন আসলে কিছু একটা করতে চাচ্ছি, ওই ডিটারমিনেশনটা নিয়েই তো আগাতে হবে। হ্যাঁ, আমরা আমরা জানি যে এই পথটা কঠিন, এটা জেনেই কিন্তু আগাতে হবে। সো এখানে কোনো আসলে দ্বিতীয় কিছু ভাবার সুযোগ নাই। এখন যদি বলি যে সুযোগ, কাজের সুযোগ আসলে ছেলে মেয়ে সবার জন্যই সমান। কারণ অর্গানাইজেশন গুলো এখন অ্যাটলিস্ট যেভাবে চিন্তা করে যে একটা মেয়ে বলে তাকে নিব না, হুম, এই জিনিসটা কিন্তু এখন অনেক কমে আসছে, দ্রুতই কমে আসছে। তো কিন্তু অর্গানাইজেশন কি চায়? অর্গানাইজেশন চাই যে একটা বেটার প্রিপেয়ার্ড রিসোর্স। তো এখানে যখন আপনি একটা ইন্টারভিউ নিচ্ছেন, আপনি সিভি সর্টিং করছেন, আপনি যদি ওইখানে দেখেন যে একটা ছেলে মেয়ে একই জায়গা থেকে পড়াশোনা করে আসছে, বাট ছেলেটা তার এখানে হয়তো আরো কিছু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি আছে, সে হয়তো আরো কিছু ট্রেনিং কোর্স করেছে, আপনি কিন্তু খুব স্বাভাবিকভাবেই তাকেই তো পছন্দ করবেন, তাই না? কারণ তার রেডিনেসটা আর একটু বেশি। এই জায়গাগুলোতে আমরা মেয়েরা কিন্তু এখনো পিছিয়ে আছি। হ্যাঁ, আমরা আমাদের পড়াশোনাটার বাইরে যে যেভাবে নিজেকে আরো তৈরি করা দরকার কর্মক্ষেত্রের জন্য, সেই জায়গাটায় কেন জানি এখনো পুরোপুরি নিজেদেরকে তৈরি করাচ্ছি না। হয়তো এখানে বাসারও কিছু বাধা বিপত্তি থাকতে পারে, আমার কাছে মনে হয়, কারণ এগুলো করার জন্য আরো এক্সট্রা এফোর্ট দিতে, এক্সট্রা টাইম দিতে হয় আপনাকে। সন্ধ্যার পরে যে হয়তো আরেকটা কোর্সে ভর্তি হবে, আমার এখনো কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ওইরকম না একটা মেয়ে সন্ধ্যার পরে যে বাইরে আর একটা কোর্স করছে, একটা পার্ট টাইম জব করছে, যেটা আবার বাসায় মেনে নিচ্ছে যে মেয়েটা পার্ট টাইম জব করছে, যেটা ছেলের জন্য হয়তো মেনে নিচ্ছে। বাট এগুলো কিন্তু আসলে এখন নিজেকেই শক্ত হাতে পুশ করে ফ্যামিলির থেকে বের হয়ে করতে হবে, এখানে কেউ হাতে ধরে করিয়ে দিবে না। তো এটা আমি বললাম যে নিজের প্রিপারেশন। আর সেকেন্ডটা যদি বলি যে অর্গানাইজেশন গুলোর রেডিনেস, হ্যাঁ, অর্গানাইজেশন, আপা একটা কথা খুব সুন্দরভাবে বলছেন যে শুধু নাম্বার বাড়ানো। এরকম আমরা প্রচুর অর্গানাইজেশন দেখি যাদের হয়তো একটা টার্গেট থাকে নাম্বার বাড়ানো, বাট নাম্বার বাড়ানো যদি শুধু হয় তাহলে কিন্তু আসলে হবে না। আমি তাকে প্রপার ইকোসিস্টেমটা দিচ্ছি কিনা, সেই ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে তাকে ডেভেলপ করা, তাকে প্রপার সুযোগ দেওয়া, তার ক্যাপাবিলিটিটা প্রুভ করা, নাকি তাকে মেয়ে বলে সবগুলো জায়গায় আমি একটা করে পয়েন্টে পিছিয়ে রাখছি। এই দুইটার ব্লেন্ড না থাকলে, মানে না মেয়েটা আসতে পারবে, আর দ্বিতীয় মেয়েটা যদি আসেও সে কিন্তু আসলে উঠতে পারবে না। এবং যখনই এই দুটা যে কোনো একটা হবে, পরের যে জেনারেশন, সে কিন্তু আর কারণ কোনো রোল মডেল পাবে না। তো তখন কিন্তু পেছানোর গল্পটা অনেক বেশি হয়ে যাবে। আপা শুরুতে জানতে চাচ্ছিলেন আমাদের নিজেদের কথা। তো হয়তো 18 বছর গ্রামীণ ফোনে সেই শুরু করেছিলাম একদম সিস্টেম ইঞ্জিনিয়ার পজিশন থেকে। অনেক গল্প আছে, অনেক ঘটনা আছে জীবনে, হ্যাঁ, বাট এগুলো তো সবকিছুই কোনো না কোনো ভাবে ওভারকাম করেছি। মনের প্রচন্ড সাহস দরকার হয়েছে, শক্তি দরকার হয়েছে, প্রত্যেকবার নিজের সাথে নিজেকে যুদ্ধ করতে হয়েছে। যেটা বললাম যে বাসায় হয়তো ফুল সাপোর্ট ছিল, অর্গানাইজেশনে সাপোর্ট ছিল, কিন্তু চারপাশে ওই সাপোর্টটা কিন্তু থাকে না। সমাজে সংসারে অনেক কথা থাকে, অনেক কিছু থাকে। একটা মেয়ে কর্পোরেটে চাকরি করছে, যখন তখন দেশের বাইরে যাচ্ছে, রাত্রেবেলা বাসায় আসছে, এগুলোতে ভেঙেও পড়তে পারতাম। হ্যাঁ, তারপরে দিনের পর দিন গেছে, রাত্রে কাজ করতে হচ্ছে, টেকনোলজিতে যেহেতু কাজ করেছি, এগুলো ছিল। বাট এগুলোতে যদি এখন পিছিয়ে পড়ি, তাহলে তো আসলে আজকে হয়তো অন্তত আপনাদের সাথে বসে এখানে কথা বলার সুযোগ হতো না। থ্যাংক ইউ। একদম আপা, এই জন্যই আপনি ইন্সপিরেশন অনেকের জন্য, যে যুদ্ধটা অনেক সময় নিজের সাথেও করতে হয়, এবং অনেক সময় আম, অনেক কিছু আনলার্ন করতে হয়। আমি আমার
ক্যারিয়ারে এই জিনিসটা ফিল করেছি যে কোনো একটা শিক্ষা নিয়ে হয়তো বড় হয়েছি, কিন্তু যখনই আগাতে গেছি মনে হচ্ছে না, এটাকে আনলার্ন করে এই নতুনটাতে আমাকে নিজেকে একটু সাজিয়ে নিতে হবে, একটু বুঝে নিতে হবে। এবং সেই যুদ্ধটাও কিন্তু ছোটখাটো যুদ্ধ না। ধন্যবাদ এটা বলার জন্য। ছন্দাপা, আপনি কি ভাবছেন এই স্টেমে আরো তরুণ নারীদেরকে উদ্বুদ্ধ করা এবং তাদেরকে যেন ছেড়ে চলে না যায়, অথবা আসার আগে যে ভয়টা, এটা ভেঙে দেওয়া, এটার ব্যাপারে কি করা যেতে পারে? আপা, আপনি মিউটেড, আপনি একটু যদি আনমিউট করেন। জি। এখানে প্রথমেই আমি যদি একটু দেখি আমাদের শিক্ষা ব্যবস্থাটা, আমাদের শহরের শিক্ষা ব্যবস্থা এবং গ্রামের শিক্ষা ব্যবস্থা। তো শহরে হয়তো একটা মেয়ে সায়েন্স পড়তে আসছে বা পড়ছে, তাকে হয়তো স্কুল কলেজ বা বাসা থেকে অত বাধার সম্মুখীন হয় না, সে হয়তো এনকারেজড হয়ে আসছে, এনকারেজ না হলেও বাধার সম্মুখীন হচ্ছে না, সে পড়ছে। কিন্তু আমি যদি গ্রামের দিকে তাকাই, যেখানে আসলে আমার মেজরিটি পোর্শন যেখানে, সেইখানে কিন্তু ফ্যামিলি এবং টিচার দুইখান থেকে, স্কুল দুইখান থেকেই কিন্তু তাকে উৎসাহ দেওয়া হয় না, খুব এক্সট্রাঅর্ডিনারি না হলে। প্রথমত হচ্ছে যে বাসা থেকে তাকে প্রথমে একটা চিন্তা করা হয় যে সে হয়তো হায়ার লেভেল পর্যন্ত মেয়েটাকে পড়াবেই না। হ্যাঁ, যে তার হয়তো বিয়ের একটা প্ল্যান আছে বাবা মার, যেটা হয়। আমি আমার একদম গ্রামের, আমি রুট লেভেলের কথা বলছি, যে আমরা তো আসলে খুব প্রিভিলেজ শহরে থাকি, শহরের সাথে আসলে ওখানের বিষয়গুলো মিলবে না। তো প্রথমেই মা প্যারেন্টসরা ভাবেন বা পরিবাররা ভাবেন যে এর পিছনে আসলে টাকা খরচ করে তো লাভ নেই। আপনার সায়েন্সে আমি যখন পড়বো তখন তাকে কিন্তু একটা এক্সট্রা টিচার দিতে হবে, এক্সট্রা কোচিং দিতে হবে, এখানে একটা কস্ট ইনভলভ আছে, আদার্স অনেক এক্সেসরিজ কিনতে হবে, অনেক কিছু আছে। তো এইখানে আহ বাসা থেকেও যেমন সে উৎসাহ পায় না, এবং শিক্ষকদের কাছ থেকেও আমি বলবো যে সেরকম হয়তো উৎসাহ পায় না, খুব এক্সট্রাঅর্ডিনারি বা খুব মেধাবী না হলে। শহরে হয়তো মেয়েরা এতটা এটা ফেস করে না। আর যেটা আমি বলবো যে এই স্টেমে যদি আমরা উৎসাহিত করতে চাই মেয়েদেরকে, মেয়েদের যেমন ইচ্ছা শক্তির একটা বিষয় আছে, যে তাদেরকেও লেগে থাকতে হবে, তাদের প্যারেন্টসদেরকে বুঝাতে হবে, একই সাথে শিক্ষকদেরকে বুঝানোর জরুরি অনেক। মানে শিক্ষকরা কিন্তু পারেন যে তাদের বাবা মাকে মোটিভেট করতে, পরিবারকে মোটিভেট করতে, উৎসাহ দিতে। এবং এই জায়গাটায় হয়তো রোল মডেল আমরা তৈরি করতে পারিনি, দেখাতে পারিনি, কিন্তু যেটুকু আছে আমরা সেই সেই জায়গাগুলো নিয়ে যদি তাদের কাছে যাই, তাদেরকে বলি যে সায়েন্স থেকে পড়ে বা স্টেম, ম্যাথমেটিক্স, ইঞ্জিনিয়ারিং, সায়েন্স পড়ে মেয়েরা এই এই করছে, এই জায়গায় ভালো কাজ করছে, এই জায়গায় তাদের সম্ভাবনা প্রচুর, নাম করছে, এই জায়গাগুলো আমার মনে হয় কি যে আমাদের গ্রামে বা রুট লেভেলে এই জায়গাগুলো নিয়ে কাজ করার অনেক অনেক বেশি দরকার। শিক্ষকদেরকে অনেক বেশি মোটিভেটেড করা দরকার, যে তারা যেন তার প্যারেন্টসদেরকে ওভাবে বুঝায়, তাদেরকে উৎসাহ দেয়। আর অর্গানাইজেশন বা কাজের ক্ষেত্রে আপা যেটা বললেন, যে অর্গানাইজেশন গুলো এখন মনে হয় ওভাবে সর্টিং করে না নারী পুরুষ। কাজ কাজ মোটামুটি জানা বা দক্ষতা থাকলে, নলেজ, পর্যাপ্ত সিভি থাকলে কাজের ক্ষেত্রে হয়তো অতটা সমস্যা হবে না। কিন্তু আমাদেরকে আসলে বুঝানোর খুব দরকার, যে তাদের কাছে রোল মডেল গুলো বা তাদের কাছে সম্ভাবনা গুলো তাদের কাছে নিয়ে যাওয়া, তাদের কাছে জানানো, এই জিনিসগুলো আমি ফিল করি যে যদি আমরা বাড়াতে চাই না অংশগ্রহণ স্টেমে, তাহলে এই বিষয়গুলোর দিকে আমাদের নজর দেওয়া প্রয়োজন। থ্যাংক ইউ আপা। সত্যি একদম আমি এই পয়েন্টটা নিয়ে আমরা খুব একটা আলোচনা করিনি, তবে ধন্যবাদ, আপনি এটাকে আরেকবার বললেন যে আসলে আমরা যখন স্টেম নিয়ে ভাবছি আমরা খুব ব্রিলিয়েন্ট শহরে পড়ুয়া বাচ্চাদের কথা ভাবছি, কিন্তু আমাদের এখনো পেরিফেরিতে, বাংলাদেশে যেমন কোস্টে, আপনি কোস্টে গিয়ে কাজও করেছেন, একটু আগে লিমা বলছিল আমাদেরকে। আম, ওখানেও যদি যাই এবং আরেকটু পেরিফেরির যদি দেখি, ওখানে সায়েন্স পর্যন্ত আসার আগে স্কুলে দিতে পারছি কিনা বাচ্চাটাকে, এটাও কিন্তু একটা হুম, বিশাল হুম। ব্যারিয়ার। তো স্টেমের আগেও আম, এই এই যে সামাজিক একটা প্রেক্ষাপট রয়েই গেছে, যেখানে মার্জিনালাইজ কমিউনিটির আছে, তাদের উপরে শিক্ষাটা একটা অনেক ক্ষেত্রেই ফাইন্যান্সিয়াল চাপও তৈরি করে। আম, সুতরাং ড্রপ আউটও প্রচুর, গার্লস ড্রপ আউট প্রচুর। একদম। জি। তো তাহলে আমরা
আসলে কি করা উচিত আমাদের? এই 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 যে সুযোগগুলো তৈরি হচ্ছে, শায়লাপা যেমন বলছিলেন যে এখন তো অর্গানাইজেশন লেভেলগুলোতে এই ধরনের ডিসক্রিমিনেশন গুলো নেই যে একটা ছেলেকে নিব নাকি একটা মেয়েকে নিব। এই জায়গাটাতে আমরা কিছুটা উন্নতি করতে পেরেছি, কিন্তু ঠিক তার অপোজিট দিকেই আমরা আসলে এখন পর্যন্ত ওই নিশ্চয়তা তৈরি করতে পারি নাই যেখানে আসলে প্রত্যেকটা মেয়েকে স্কুলে নেওয়া এবং ড্রপ আউট যাতে না হয় এবং একটা লেভেল পর্যন্ত শিক্ষাটাকে এনশোর করা। আম, তারপরে তো স্টেমের কথা আসবে, যে সায়েন্স পড়বে না টেকনোলজিতে যাবে। এইখানে আপা কি ভাবছেন? শায়লাপা, আপনি যদি একটু বলেন, আমাদের হাতে সময় খুবই কম, এটাই প্রায় শেষ প্রশ্ন। আপনি যদি আমাদের একটু বলেন যে এই জায়গাটাতে গ্রামীণ ফোনের মতো বড় অর্গানাইজেশন গুলো কি ভাবছে, কিছু করার আছে কিনা, বা প্রাইভেট সেক্টরে কিছু করার সুযোগ রয়েছে কিনা। আবার প্রশ্নটা যদি ঠিকমতো বুঝে থাকি যে আমাদের আসলে বিশেষ করে গ্রাম অঞ্চল এই জায়গাগুলো থেকে যেখানে স্টেমে আসছে না, তো এখানে আমি আমি যেভাবে দেখি যে সরকার পর্যায়ে কিন্তু অনেক ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, বেশ অনেক বছর থেকে আমরা এগুলো দেখছি এবং সেগুলোর কিছু ফসল ফলাফল আমরা দেখি। ইভেন আমি যখন এই যে বিডিএসএন এর সাথেও আছি, চেষ্টা করছি বছর পর বছর ওদের সাথে কিছু কিছু সময় অ্যাটাচ থাকার, এখানেও কিন্তু অনেক ভালো ভালো আমি প্রোগ্রাম দেখছি যেটার মাধ্যমে মেয়েরা আসছেন, বাট এই প্রচেষ্টাটা আসলে 100% আমাদেরকে এখনো রেজাল্ট দিতে পারছে না। সো আমাদের গ্রাম অঞ্চলের দারিদ্রতা একটা বড় কারণ, ইগনোরেন্স একটা বড় কারণ। কিন্তু এটার সাথে আমি আরেকটা জিনিস যোগ করবো আপা, যে গ্রামাঞ্চলে মেয়েরা যেমন স্কুল পর্যায়ে পর্যন্তই যেতে পারছেন, স্টেম আসলে অনেক পরের একটা জিনিস, হ্যাঁ, ওই জায়গাতেই ঝরে যাচ্ছে। আবার স্টেমের মতন একটা জায়গা আমি ছেলেদেরকেও যদি চিন্তা করি, ওরাও যে অনেক আসতে পারছে সেটা কিন্তু না। কারণ হচ্ছে এডুকেশন ফ্যাসিলিটির এখনো অনেক ল্যাকিংস আছে। যে ধরনের শিক্ষা ব্যবস্থা দরকার, যে ধরনের ইনস্ট্রুমেন্ট দরকার, সেগুলো কিন্তু এখনো তারা খুব বেশি পায় না। তো আপনি স্টেমের ক্ষেত্রে অ্যাটলিস্ট আমি যদি আমার আমার জানা মতে আমি বলি, আমার ডেটা যদি আমাকে ঠিক মতো রেজাল্ট দেয়, আমি এখানে গ্রাম অঞ্চল থেকে আসা আহ মেয়ে তো অনেক দূরের কথা, ছেলেদের সংখ্যাটা অনেক কম দেখছি। তো এই জায়গায় আসলে একটা অল আউট এফোর্ট বলতে যেটা বোঝায়, সরকার থেকে শুরু করে আমাদের মতন কর্পোরেট গুলো থেকে শুরু করে আমাদের এনজিও গুলো থেকে শুরু করে এবং সব থেকে বড় যে আমাদের প্রত্যেকের মাইন্ডসেট, ওই জায়গা থেকে শুরু করে কাজ করার অনেক সুযোগ আছে। আর দ্বিতীয় আর একটা কথা বলবো যে এটা গ্রাম শহর ছেলে মেয়ে সবকিছুর ঊর্ধ্বে, যে আমি বলবো যে এখানে নিজেদের প্রপার একটা কন্ট্রোলড মাইন্ডসেট। হয়তো সবাই পারবে না, সব জায়গায় পারবে না, বাধাগুলো এমন থাকে যে একটা ছোট বয়সের ছেলে বা মেয়ে যেই হোক না কেন ওভারকাম করার সুযোগ থাকে না। এরপরে নিজের মনোবল, নিজের মনের শক্তি, এইটার জোর কিন্তু অন্যরকম। হ্যাঁ, এই জোরটা যদি থাকে, এই শক্তিটা যদি থাকে, 100 ভাগ মানুষ হয়তো পারবে না, বাট এর মধ্যে একটা বড় অংশ কিন্তু বাধা পেরিয়ে আসতে পারবে। আজকে যখন পেপার পত্রিকায় সুন্দর সুন্দর খবরগুলো পড়ি, দেখেন প্রচুর বাধা পেরিয়ে তারা বিভিন্ন জায়গায় গেছে। কেন গেছে, কিভাবে গেছে, কিছু না কিছু তো তাদের মধ্যে ছিল। তো এই জিনিসগুলো যত বাড়বে, এই রোল মডেলিং গুলো যত আমরা শোকেস করতে পারবো, গ্রামের ওই ছোট মেয়েটাও হয়তো ওই শক্তিটা সাহসটা পাবে যে না, আমিও এই বাধাটা কোনো না কোনো ভাবে পেরোতে পারবো। থ্যাংক ইউ আপা। থ্যাংক ইউ। একদম দিস ইজ আ পারফেক্ট নোট, প্রায় শেষের দিকে চলে আসার ক্ষেত্রে, যে আসলে um, বাধা পেরোনোর গল্পও কিন্তু অনেক আছে আমাদের হাতে, ওইগুলো সবার কাছে নিয়ে যাওয়া এবং একটা যৌথ উদ্যোগ গ্রহণ করা। ছন্দপা, প্রায় শেষের দিকে চলে এসেছি, আপনার কাছে একটু শুনতে চাই যে আপনি ডিসপ্যারিটির কথাটা বলছিলেন এবং আপনি হিউম্যান রাইটস নিয়ে কাজ করেন। এই জায়গা থেকে আপনার কি মনে হয় যে আমরা এই যে বিভেদ, গ্রাম শহর, এই বিভেদটাকে কি করে আরো ছোট করে নিয়ে আসতে পারি আর একটু? আম, আপাও একটা খুব চমৎকার শব্দ ব্যবহার করেছেন, একটা অল আউট এফর্ট। আমরা কি করে যেতে পারি ওইদিকে? এটা আপা, ওই যেটা বলছিলাম আমি যে শায়লা আপাও একটু আগে বললেন যে গ্রামের আসলে স্কুলগুলো, বা আমি যদি মফস্বল শহর বা জেলা শহরও ধরি, সেই স্কুলগুলোতে আসলে ছেলেদের জন্য স্টেম খুব টাফ। কারণ ওখানে ইকুইপমেন্টস নাই, ল্যাবরেটরি নাই, ভালো বই নাই, ভালো টিচার নাই, সবকিছুই টাফ। সেখানে তো মেয়েরা আরো আরো পিছিয়ে থাকবে, এটাই স্বাভাবিক। এখানে আমি যে যে আমরা আসলে মানে আমরা কথাগুলো বলি হয়তো দিবস কেন্দ্রিক, আমি নারী দিবসে কথা বলছি বা আমি নির্যাতন প্রতিরোধ দিবসে গিয়ে কথা বলছি, কিন্তু আমাদের আসলে সবসময় কথা বলা উচিত। এবং আমি এই ক্ষেত্রে বিডিএসওএন এর সাথে যে কাজটা করেছি, আমি কোস্টালের 3টা জায়গায় পরপর 2 বছরই গেলাম, ওদের সাথে কথা বলেছি।
আলাদাভাবে তাদেরকে কিছু বুঝে মানে তাদের থেকে বোঝার চেষ্টা করেছি। তো আমার কাছে মনে হয় কি যে আপা যেটা বলছেন যে মনোবলটা একটা গ্রামের মেয়ে যদি আমি চিন্তা করি, মনোবলটাও কিন্তু গড়ে দেওয়ার বিষয়। মনোবলটা তাকে গড়ে দিতে হবে, সে নিজে কোথা থেকে সাহসটা পাবে, তাকে সাহসটা ধরিয়ে দিতে হবে, সাহসটা তাকে বুঝতে দিতে হবে। তো এই জায়গাগুলোই আমার কাছে খুব মনে হয় যে এখানে ওয়ান টু ওয়ান কাজের বিষয় আছে, যে আমরা টিচারদের সাথে কাজ করতে পারি, টিচারদেরকে বুঝাতে পারি। খুবই দরকার জেন্ডার ট্রেনিং টিচারদেরকে দেওয়া, স্টেম এর বিষয় নিয়ে টিচারদেরকে দেওয়া। তো যখন টিচাররা বুঝতে পারবেন, টিচাররা কিন্তু একটা বড় ভূমিকা রাখতে পারেন পরিবারে। তারা কিন্তু তখন মেয়েদেরকে ওইভাবে উৎসাহ দিতে পারবেন, বা তারা কিন্তু মেয়েদেরকে ওই সাহসটা দিতে পারবেন। এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, আমি কষ্টের কথা বলেছি, যে যখনই কম্পারিজনের ক্ষেত্র আসে যে আমি কার পিছনে বেশি খরচ করব, তখন কিন্তু স্বভাবতই দেখা যায় যে ছেলের পিছনে খরচ করছে বেশি, কারণ আমি জানি যে ওর থেকে আমি একটা রিটার্ন পাবো। মেয়ের থেকে মানে এগুলো তো আমাদের ন্যাচারাল বিষয়, এগুলো তো আসলে প্রথমেই বলেছে যে আমরা প্রিভিলেজড, আমরা হয়তো এটা ফেস করি না, কিন্তু আমার গ্রামের মেজরিটি পোর্শন কিন্তু এই জিনিসটাই ফেস করে, যে বাবা মা প্রথমে চিন্তা করে রিটার্ন থেকে আসবে, রিটার্ন আসবে ছেলের কাছ থেকে, তো সেইখানে আমি কস্ট ইনভলভমেন্ট আমার বেশি হবে। মেয়ে কি হবে, মেয়ে বিয়ে হয়ে যাবে, কাজেই তাকে আমার এত পড়ানোর দরকার নেই, সায়েন্স তো দূরের কথা, মানে টিচার দেওয়ার দরকার নেই কিছু, কোনো মতো আর কি বিয়ের জন্য যেটুকু সার্টিফিকেটের জন্য যেটুকু দরকার সেটুকু। তো এই জায়গাগুলো টিচারদের ভূমিকা অনেক আছে, গার্জিয়ানদের সাথে কাজ করার কোনো অনেক ভূমিকা আছে, এবং একই সাথে যে মেয়েগুলো পারছে, যে মেয়েগুলো পড়াশোনা করছে, তাদেরকে সাহস দেওয়ার দরকার আছে। এই সাহসের জায়গাটা আমাদের তৈরি করে দিতে হবে, আমাদের কথা বলতে হবে, এটা শুধু দিবস কেন্দ্রিক না। এই বিডিএস অনেক কাজ করছে, ওরা দিনের পর দিন পড়ে থাকে, আমার খুব ভালো লাগে ওদের সাথে কাজ করতে, মানে এত চমৎকার একটা টিম। আহ এরকম আসলে ওরা হয়তো এখন 3টা জেলায় কাজ করছে, কিন্তু এটা যদি আরো বাড়ানো যায়, যে একদম ওয়ান টু ওয়ান আমরা বাচ্চাদের সাথে কথা বলবো, বাচ্চাদের সাহস দিব, বাচ্চাদের সামনে রোল মডেল তৈরি করবো, একই সাথে টিচার এবং গার্জিয়ানকেও জানাবো। হ্যাঁ, এখানে তো আরো অনেক বিষয় আছে, যে সিকিউরিটির একটা বিষয় আছে, হয়তো পাঠাতে পারছে না, যে এটা ভালো কলেজ যেখানে ভালো সায়েন্স পড়াচ্ছে, যেখানে সেখানে হয়তো মেয়েকে পাঠাতে পারছে না, সিকিউরিটিরও বিষয় আছে। তো এইটা সবকিছু মিলিয়ে আসলে এনশিওর করতে হবে, আমার প্রশাসনকে জানাতে হবে যে এই মেয়েগুলো যাচ্ছে, তার সিকিউরিটির প্রয়োজন, প্রশাসনকে অ্যাওয়ার করতে হবে এই বিষয়ে। আর টিচারদের আর গার্জিয়ানের কথা তো বললাম, তাদের একটা বড় ভূমিকা। আর মেয়েদেরকেও আমার মনে হয় যে দিবস কেন্দ্রিক না, আমাদের উচিত, আমাদের প্রয়োজন, আমি এটাকে আমার সোশ্যাল রেসপন্সিবিলিটি মনে করি, যে আমাদের তাদেরকে এই সাহসের জায়গাটা তৈরি করে দেওয়া, তাদেরকে উৎসাহ দিয়ে সামনে নিয়ে আসা। নয়তো একটা মেয়ে একা, যেখানে তার পরিবেশ চারিপাশ থেকে বৈরী, তার সমাজ বৈরী, তার পরিবার বৈরী, সে কোথা থেকে এত শক্তি পাবে, সে কোথা থেকে এত সাহস পাবে এগিয়ে যাওয়ার? এক্সেপশন আছে, এক্সেপশন ঘটনা, এক্সেপশনাল অনেক কেস থাকবে, কিন্তু আমি মেজরিটির যদি কথা বলি, তো তাদেরকে সেই জায়গাটা আমাদের তৈরি করে দিতে হবে। অসংখ্য ধন্যবাদ আপা। আমার মনে হয় এটা একটা চমৎকার নোট, যেটা দিয়ে আমরা আজকে আমাদের আলোচনা শেষ করতে পারি, যে প্রত্যেক নারী তাদের নিজের ভেতরকার অসীম সাহসের পথটা খুঁজে পাক, এবং সেই পথ খুঁজতে গিয়ে যে নারীরা এই পথ অলরেডি খুঁজে পেয়েছেন তারা সাহায্য করুক, যাতে এই সাহসটা প্রত্যেক নারীর মাঝে সঞ্চারিত হতে পারে। আম, এই এই বলেই আজকের প্রোগ্রামটা আমি শেষ করছি। আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই শায়লা আপা এবং ছন্দাপা, আপনাদের সাথে আজকে পরিচয় হলো আমার জন্য খুব বড় একটা ব্যাপার, খুব মজার গল্প শুনলাম। আর অনেকক্ষণ গল্প করা যেত, কিন্তু আমাদের সময়ের কিছুটা স্বল্পতা তো রয়েছেই। তার সাথে আমি ধন্যবাদ দিতে চাই সোসাইটি ফর দি পপুলারাইজেশন অফ সায়েন্স বাংলাদেশ এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক, BDOSN, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। একটা চমৎকার অনুষ্ঠান আমাদেরকে আয়োজন করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এই প্রোগ্রামটি দেখছেন, আমি আশা করছি যে যারা এটা দেখবেন 8 তারিখে, তারা এইটুকু মেসেজও নিতে পারেন যে আপনার আশেপাশে যে নারীরা আছে তাদেরকে যদি আপনি ওই সাহসের আম, কিছু কিয়দাংশ ধরিয়ে দিতে পারেন, দেখতে পারেন, অথবা তাদের থেকে যদি কিছুটা সাহস নিতে পারেন, এটাই হতে পারে আমাদের এবারকার আম, এই আয়োজনের মূল লক্ষ্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপা। ধন্যবাদ আপা।